নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি খুব সুন্দর প্রেমের গল্প বর্ষা দিনের কাব্য পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে। শুনতে থাকুন, পাশে থাকুন। বর্ষা দিনের কাব্য। বেলা তখন ৩টা। ওয়েলিংটন স্কোয়ারের উত্তর পশ্চিম কোণে দাঁড়িয়ে রঘুনাথ ট্রামের জন্য অপেক্ষা করছে। 4:30টার সময় ভবানীপুরে এক বন্ধুর গৃহে চা পানের নিমন্ত্রণ। পথে অন্য একটা কাজ সেরে যথাসময়ে সেখানে উপস্থিত হতে হবে। ভাদ্র মাস। বর্ষাটা এবছর পেছনের দিকেই প্রবল হয়ে নেমেছে। বাড়ি থেকে বাহির হবার পূর্বেই পূর্ব দিকের আকাশে জল ভরা ঘন মেঘ দেখা দিয়েছিল। অবিলম্বে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখে রঘুনাথের মাতা জোর করে রঘুনাথের হাতে একটি ছাতা দিয়েছিলেন। কারণ আধুনিক কালের অধিকতম তরুণদের মতো রঘুনাথেরও সুতীব্র ছাতা বিদ্বেষ ছিল। রৌদ্র এবং বৃষ্টির অসুবিধা অপেক্ষা ছাতা বহন করে বেড়ানোর দুঃখকে সে অনেক বেশি পীড়াদায়ক বলে মনে করে। তাছাড়া তুচ্ছ সুখ সুবিধার জন্য একটা জটিল এবং অপুরুষোচিত যন্ত্রের দ্বারা নিজের দেহকে বিড়ম্বিত করলে দুঃখ সুখ নিরপেক্ষ সুদীপ্ত তারুণ্যের মহিমাকেই ক্ষুণ্ণ করা হয় বলে তার ধারণা। ছাতা নিতে সে যথেষ্ট আপত্তি করেছিল, কিন্তু জননীর অনুরোধ শেষ পর্যন্ত উপেক্ষা করতে পারেনি। তাই কি ছোটখাটো ছাতা? 26 ইঞ্চি তো বটেই, হয়তো 28 ইঞ্চি বা হবে। মেঘ এবং ছাতাকে মনে মনে অভিসম্পাত দিতে দিতে রঘুনাথ ওয়েলিংটন মোড়ে এসে উপস্থিত হলো। ক্ষণকাল পরে অদূরে একটা ট্রাম দেখা দিলে শ্যামবাজার থেকে আসছে, কিন্তু ট্রাম স্টপে থামবার কিছু পূর্বেই চড়চড় করে বৃষ্টি এসে পড়ল। অগত্যা রঘুনাথকে ছাতা খুলতে হলো। উফ, কি ঢাউস ছাতা! 4 জন লোককে আশ্রয় দিতে পারে এত বড়। ট্রাম যখন রঘুনাথের সামনে এসে দাঁড়ালো তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। পাশে রঘুনাথ ভিন্ন দ্বিতীয় কোনো আরোহী ছিল না। ছাতা বন্ধ করে ট্রামে উঠতে গেলে জামা কাপড় একেবারে ভিজে যাবে। তাই সে স্থির করলে ফুটবোর্ডে উঠে দাঁড়িয়ে তারপর ছাতা বন্ধ করবে। ট্রামের প্রবেশদ্বারের সম্মুখে উপস্থিত হয়ে কিন্তু সে ট্রামেই উঠতে পারল না। ঠিক তার সম্মুখে 18-19 বছরের একটি তরুণী মেয়ে বাঁ হাতে 4-5খানা বই আর খাতা নিয়ে ট্রাম থেকে টপ করে নেমে পড়ল। তারপর পাশ কাটিয়ে অগ্রসর হবার অসুবিধার জন্যই হোক অথবা আত্মরক্ষার অবুঝ প্রবৃত্তিবশতই হোক একেবারে সোজা রঘুনাথের ছাতার মধ্যেই ঢুকে পড়ল। এই অপ্রত্যাশিত এবং আকস্মিক পরিণতির জন্য রঘুনাথ একেবারেই প্রস্তুত ছিল না। কি করা উচিত হঠাৎ স্থির করতে না পেরে মেয়েটির ডান হাতে ছাতাটা ধরিয়ে দিয়ে সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে নির্বিকল্পতার সহিত ভিজতে লাগলো। ছাতা হাতে নিয়ে চকিত হয়ে মেয়েটি বললে, এ কি? পাশ থেকে মুখ নিচু করে মেয়েটির প্রতি তাকিয়ে দেখে রঘুনাথ বললে, ছাতা নিশ্চয়ই? না, তা বলছি নে। যা বলছেন ফুটপাতে উঠে বলুন, মোটর আসছে। হর্ন দিতে দিতে সবেগে একটা বৃহৎ ট্যাক্সি একেবারে নিকটে এসে পড়েছিল। ঘটনার বিহলতাবশত উভয়েই সময় মতো তেমন খেয়াল করেনি। তাছাড়া মেয়েটির মনোযোগের বোধহয় 16 আনাই বৃষ্টি রঘুনাথ এবং রঘুনাথের সুবৃহৎ ছাতার মধ্যেই নিঃশেষ হয়ে গিয়েছিল। সজোরে মেয়েটির বাম বাহু চেপে ধরে হিড় হিড় করে রঘুনাথ তাকে ফুটপাতে টেনে আনলে এবং পর মুহূর্তেই জল ছিটোতে ছিটোতে সেই বৃহৎ মোটরখানা হুস করে বেরিয়ে গেল। রঘুনাথ বললে, মাফ করবেন, অমন করে আপনাকে টেনে আনা ভিন্ন উপায় ছিল না। এই কথার উত্তরে মেয়েটির মুখ দিয়ে
ভদ্রতার কোনো বাণী নির্গত হলো না। মাফ করবার মতো কোনো অপরাধ হয়নি সে কথা বললে না, ধন্যবাদ তো জানালোই না। কাঁদো কাঁদো স্বরে বিরক্তির মুখ করে বললে, মাগো, কি বিপদেই পড়লুম। আপত্তিব্যঞ্জক ভঙ্গিতে রঘুনাথ বললে, পড়লুম বলছিল কেন? বলা উচিত ছিল পড়েছিলাম, বিপদ তো কেটে গেল। সত্যি মোটরটা একটা মস্ত বড় বিপদের মতো প্রায় ঘাড়ের উপরে এসে পড়েছিল। তারপর এক মুহূর্ত চুপ করে থেকে উৎকণ্ঠিত হয়ে বললে, কিন্তু আমাকে বিপদ বলে মনে করছেন না তো আপনি? মনে করছে না সে কথা ইঙ্গিতেও ব্যক্ত না করে মেয়েটি ব্যগ্রভাবে রাস্তার দুই দিকে নিরীক্ষণ করতে লাগলো। রঘুনাথ জিজ্ঞাসা করলে, অমর করে কি দেখছেন? খালি রিক্সা। বৃষ্টির সময় খালি রিক্সা সহজে পাবেন না। সে কথার কোনো উত্তর না দিয়ে মেয়েটি বললে, ট্রাম তো চলে গেল, আপনি গেলেন না কেন? রঘুনাথ বললে, আপনি নাবার সঙ্গে সঙ্গে কন্ট্রাক্টর ঘন্টা বাজিয়ে ট্রাম ছেড়ে দিল। যেরকম অবলীলার সঙ্গে আপনি আমার ছাতার মধ্যে ঢুকে পড়লেন, তাতে হয়তো সে মনে করেছিল আমি আপনার জন্যই ছাতা নিয়ে অপেক্ষা করছিলাম। মেয়েটি কোনো মতেই অস্বীকার করতে পারল না যে যেভাবে ঘটনাটা ঘটেছিল তাতে অরূপ মনে করা কন্ট্রাক্টরের পক্ষে অসমীচীন নয়। কিন্তু অপর এক দিয়ে আপত্তি করতেও সে ছাড়ল না। বললে, গাড়ির দরজার সামনে অত বড় ছাতা খুলে দাঁড়িয়ে থাকলে না ঢুকে কি করি? তার উপর টপ করে আপনি আমার ছাতাটাকে হাতে দিয়ে দিলেন। ঈষৎ বিরক্তিব্যঞ্জক উচ্ছ্বসিত কণ্ঠে বললে, আচ্ছা, কেন দিয়ে দিলেন বলুন তো? চিন্তিত মুখে রঘুনাথ বললে, বোধহয় আপনি নিয়ে নেবেন মনে করে। রঘুনাথের উত্তর শুনে মেয়েটি চুপ করে গেল। এ কৈফিয়তের কোনো প্রতিবাদ সহসা সে খুঁজে পেল না, কারণ নিয়ে যে সে নিয়েছে তার প্রমাণ তার আপন হাতেই অবস্থান করছে। মনে মনে বললে, ভাববার বা চিন্তার সময় না দিয়ে ও অমন করে হাতে ধরিয়ে দিলে না নিয়ে যে কি করা যায় তা তো জানিনি। মেয়েটির কৃতজ্ঞতা বর্জিত অকমল ভাব উপলব্ধি করে মনে মনে পুলকিত হয়েই রঘুনাথ বললে, জীবনে কোনোদিনও ছাতা ব্যবহার করিনি, আজ প্রথম ব্যবহার করেই ভারী বিপদে পড়ে গেছি। ছাতা না থাকলে আমি পথ থেকে ভিজতে ভিজতে ট্রামে উঠতাম, আর আপনিও পথে নেমে ভিজতে ভিজতে বাড়ি যেতেন। সে দেখছে একরকম ভালোই হতো। সেই হতভাগা ছাতার দ্বারা আমার সঙ্গে আপনাকে জড়িত করে একটা বিশ্রী গোলযোগের সৃষ্টি করেছি। এ যেন ঠিক যাতো গেল, অথচ পেটও ভরল না। তীক্ষ্ণ কণ্ঠে মেয়েটি বললে, তার মানে? তার মানে নিজেও ভিজলাম আর আপনাকেও বিরক্ত করলাম, বলে রঘুনাথ হেসে উঠল। এ ব্যাখ্যার ভাষায় কতকটা শান্ত হয়ে মেয়েটি আর কিছু বললে না, শুধু ক্ষণিকের জন্য অপাঙ্গে রঘুনাথের প্রতি একবার দৃষ্টিপাত করে চোখ ফিরিয়ে নিলে। শ্যামবাজারের দিক থেকে আরেকটা ট্রাম দেখা দিয়েছিল। মেয়েটি বললে, ট্রাম আসছে, এই নিন আপনার ছাতা, বলে ছাতাটা রঘুনাথের দিকে এগিয়ে ধরলে। মেয়েটির দিকে ছাতাটা ঠেলে দিয়ে রঘুনাথ বললে, দেখুন, মিছিমিছি ছেলে মানুষে করবেন না। আমি ছাতা নিলে কার উপকার হবে বলুন তো? আমি তো ভিজেই গিয়েছি, উপরন্তু আপনিও ভিজে যাবেন, বই খাতাগুলোও নষ্ট হবে। এই ভিজে কাপড়ে আমার এখন ভবানীপুরে গিয়েও কোনো লাভ হবে না। তার চেয়ে চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরে যাই। যেরকম চেপে বৃষ্টি এলো তাতে এখনই রাস্তায় এমন জল জমে যাবে যে অবশেষে জুতো হাতে করে পথ চলতে হবে। মেয়েটি বলে, একটা রিক্সা আসছে, দেখি খালি কিনা। রঘুনাথ বললে, রিক্সায় তো পর্দা ফেলা রয়েছে। বৃষ্টির সময় খালি রিক্সাতেও পর্দা ফেলে রাখে।
কথাটা সত্য। সুতরাং রিক্সাটা কাছে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হলো। কিন্তু কাছে এলে দেখা গেল সেটা খালি নয়, লোক আছে। রঘুনাথ বললে, দেখলেন তো, লোক রয়েছে। এখন 10-12খানা রিক্সা তো দেখলেন, কোনোটাই খালি নয়। আপনি ভয় পাবেন না, অসংকোচে আমার সঙ্গে চলুন। আমি নিঃসন্দেহে প্রমাণ করতে পারবো যে রিক্সাওয়ালার চেয়ে আমি মন্দ লোক নয়। রঘুনাথের এ কথায় মেয়েটি ব্যস্ত হয়ে উঠে বলে, না না, আপনি এসব কথা বলছেন কেন? এখান থেকে আমার বাড়ি 5-7 মিনিটের পথ। আপনি আর কত কষ্ট করবেন? আসল কথা, একজন অপরিচিত যুবকের সহিত তার ছাতা মাথায় দিয়ে গৃহে উপস্থিত হওয়া মেয়েটির একেবারেই মনঃপূত হচ্ছিল না। রঘুনাথ বললে, কষ্ট আর আনন্দের হিসেব নিজের নিজের বাড়ি পৌঁছে করলেই হবে। আপাতত কোন দিকে আপনার বাড়ি বলুন তো? পশ্চিম দিকে হস্ত প্রসারিত করে মেয়েটি বললে, নতুন রাস্তা দিয়ে খানিকটা গিয়ে ডান হাতে গেলেই গলির মধ্যে। আসুন, ঠিক আমার পেছনে পেছনে আসুন। বলে রঘুনাথ ফুটপাত থেকে রাস্তায় নেমে পড়ল। মেয়েটিও ছাতা মাথায় দিয়ে রঘুনাথকে অনুসরণ করে চলল। একটা অপরিচিতা সুন্দরী তরুণীকে নিজের ছাতা দিয়ে নিজে ভিজতে ভিজতে অগ্রগামী হয়ে পথ চলা, বর্ষা দিনের এই অনাস্বাদিত পূর্বকাব্য সংগঠন রঘুনাথের মনে এক বিচিত্র আনন্দের সঞ্চার করেছিল। অপরদিকে ফুটপাতে উঠে দ্রুতগামীশীল ট্রাম, বাস ও মোটরের আশঙ্কা থেকে নিশ্চিন্ত হয়ে সে বললে, পথের ওদিক পর্যন্ত এই ছাতাটার উপর একটা বিশ্রী রকম বিরক্তিতে মন বিষিয়েছিল। এখন কিন্তু মনে হচ্ছে ছাতাটা এনে ভালোই হয়েছে, উপকারে লাগলো। রঘুনাথের পিছনে অবস্থান করে মেয়েটির একটু সাহস হয়েছিল। বললে, উপকার তো আমার লাগলো, সেজন্যই তো বলছি এনে ভালোই হয়েছে। এক মুহূর্ত চুপ করে থেকে মেয়েটি বললে, সেই রকম ভিজতে ভিজতে আপনি বরাবর যাবেন? প্রশস্ত ফুটপাত, বৃষ্টির জন্য জনবিরল। একটু পিছিয়ে এসে মেয়েটির পাশাপাশি হয়ে রঘুনাথ বললে, উপায় কি বলুন? আমাদের দুজনের তো এক ছাতার মধ্যে স্থান হতে পারে না, জানেন তো। আপনাদের পক্ষে আমরা অস্পৃশ্য প্রাণী। বলেই হো হো করে হেসে উঠল। মেয়েটি সত্য সত্যই অপ্রতিভ হলো। এ কথার পর ছাতার মধ্যে রঘুনাথকে আহ্বান না করলে তার উক্তিকে সপ্রমাণ করাই হয়। মেয়েটির বিমূঢ় অবস্থা বুঝতে পেরে রঘুনাথ তাড়াতাড়ি অন্য প্রসঙ্গের অবতারণা করলেন। বুক পকেট থেকে একটা রেশমের মানিব্যাগ বের করে বললে, আপনি বরং আপাতত এই ভিজে মানিব্যাগটাই আপনার হাতে রাখুন। ছাতা যখন নেব তখন এটাও নেব। মানিব্যাগ ভিজে হয়তো ততক্ষণ ক্ষতি হয়নি, কিন্তু ভিতরের কাগজের টাকাগুলি বেশি ভিজে গেলে সত্যিই কিছু ক্ষতি হবে। বলে ব্যাগটা মেয়েটির দিকে প্রসারিত করে ধরলে। অনিচ্ছা সত্ত্বেও ব্যাগটা নিতে হলো, কারণ এই যৎসামান্য উপকারটুকু করার বিরুদ্ধে আপত্তি করবার মতো তেমন গুরুতর কোনো যুক্তি হঠাৎ দেখানো গেল না। চলতে চলতে রঘুনাথ বললে, আপনি কি পড়েন, জিজ্ঞাসা করতে পারি কি? মেয়েটি বললে, আইএসসি। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। কোন কলেজ? মেয়েটি কলেজের নামও বলল। কলেজের নাম শোনার পর মেয়েটির নাম জানতে রঘুনাথের আগ্রহ হলো। কিছু যদি না মনে করেন, আপনার নামটি জিজ্ঞাসা করি? রঘুনাথের এই অসঙ্গত কৌতূহলের জন্য মনে মনে বিরক্ত হয়ে উঠেছিল। না হয় তুমি জোর করে খানিকটা উপকারই করেছো, তাই বলে এমন করে সেটা 16 আনায় পুষিয়ে নেয় নিতান্তই সুরুচি বিরুদ্ধ। তবু প্রশ্নটা তত বেশি অবৈধ নয় বলে বললে, আমার নাম বসুদা।
বসুদা? বসুদা কি? বিরক্ত হয়ে মেয়েটি বলে, বসুদা মুখোপাধ্যায়। এক মুহূর্ত নিঃশব্দে অবস্থান করে কতকটা যেন নিজ মনে রঘুনাথ বলতে লাগলো, বসুদা, বসুদা মুখোপাধ্যায়, ভারী মিষ্টি নাম। যেমন চেহারা মিষ্টি তেমনই নাম মিষ্টি, যেমন নাম মিষ্টি তেমনই চেহারা মিষ্টি। ওদিকে পাশে চলতে চলতে রঘুনাথের ধৃষ্টতা দেখে ক্রোধে ও অপমানে বসুদা আরক্ত হয়ে উঠেছিল। কি বলে রঘুনাথকে তিরস্কার করবে তা ঠিক করতে পারছিল না বলেই বোধ করে সে চুপ করেছিল। চলতে চলতে হঠাৎ এক সময় দাঁড়িয়ে পড়ে বসুদার প্রতি দৃষ্টিপাত করে স্নিগ্ধ কণ্ঠে রঘুনাথ ডাকলে, বসুদা। মুখোমুখি দাঁড়িয়ে কঠোর সুরে বসুদা বললে, কি বলছেন? তেমনই স্নিগ্ধ কণ্ঠে রঘুনাথ বললে, তোমার যদি আপত্তি না থাকে বসুদা, তাহলে আমি 16 আনাই রাজি আছি। কিসে রাজি আছেন? তোমাকে বিয়ে করতে। বসুদার দুই চক্ষু কুঞ্চিত হয়ে উঠল। তীক্ষ্ণ কণ্ঠে সে বললে, এই রকম করে অপমান করবার জন্য তাহলে আপনি আমাকে সদর রাস্তা থেকে নির্জন রাস্তায় টেনে এনেছেন? সে কথার কোনো উত্তর না দিয়ে প্রসন্ন মুখে রঘুনাথ বললে, কি সুন্দর তুমি বসুদা। স্নিগ্ধ মূর্তিতেও তুমি যেমন সুন্দর, দীপ্ত মূর্তিতেও তুমি তেমনই সুন্দর। বিধাতার তুমি অপূর্ব সৃষ্টি। ঘৃণাতিক্ত কণ্ঠে বসুদা বললে, ছি ছি, আপনার লজ্জা করে না? রিক্সাওয়ালাদের সঙ্গে আপনি তুলনা করেছিলেন, কিন্তু রিক্সাওয়ালারা আপনার চেয়ে ঢের ভদ্র। কোনো রিক্সাওয়ালাই আপনার মতো কদর্য কথা কয় না। বসুদার তীব্র তিরস্কার শুনে রঘুনাথ মৃদু মৃদু হাসতে লাগলো। বললে, তুমি ভুল করছো বসুদা। রিক্সাওয়ালা তো আর রঘুনাথ নয়। কিসের তাগিদে তারা এমন অদ্ভুত কথা বলবে বলো? তোমাকে বসুদা মুখোপাধ্যায় বলে জানতে পারলে তারা কি আমার মতো এইরকম বিস্ময়ে আনন্দে পাগল হয়ে ওঠে? কখনোই ওঠে না। বসুদা মুখোপাধ্যায় না হয়ে তুমি কোনো এক উর্মিলা চাটুর্যে অথবা প্রমীলা গাঙ্গুলি হতে, তাহলে দেখতে আমি রিক্সাওয়ালাদের চেয়ে কত বেশি ভদ্র হতাম। রঘুনাথের কথা শুনে প্রচন্ড কৌতূহলে বসুদা রঘুনাথের দিকে নির্নিমেষ তাকিয়ে রইল। বসুদার বিস্ময়াহত মুখের নির্বাক প্রশ্ন নির্ভুলভাবে পাঠ করে রঘুনাথ হাস্যমুখে বললে, হ্যাঁ, সত্যিই তাই। আমি রঘুনাথ বাড়ুজ্জি। না দেখে না শুনে তোমাকে অবহেলা করার অপরাধে অপরাধী। কিন্তু আগে তো জানতাম না যে তুমি এমন। কিন্তু কার সাধ্য সেসব কথা শেষ পর্যন্ত মুখোমুখি দাঁড়িয়ে শুনে? দেখা গেল কখন বসুদা ছাতা মাথায় করে পিছন ফিরে পার্শ্ববর্তী ক্ষুদ্র এক পার্কের রেলিং ধরে দাঁড়িয়েছি। বসুদা, বসু। বসুদা নিস্তব্ধ। এই বসুদার পিতামাতা রঘুনাথের হস্তে বসুদাকে সমর্পণ করার জন্য সুদীর্ঘ কাল ধরে প্রাণপণে চেষ্টা করছেন। রঘুনাথের বিধবা মাতারও এই বিবাহে সম্পূর্ণ ইচ্ছা আছে, কিন্তু রঘুনাথের ধনুর্ভঙ্গপণ বিলেত হতে লেখাপড়া শেষ না করে এসে বিবাহ করবে না। তাই এ পর্যন্ত বসুদাকে দেখবার সকল প্রকার অনুরোধ উপরোধ সে অতিক্রম করে এসেছে। যে সম্পদ নিজের ভান্ডারে সংগ্রহ করবার কোনো সংকল্প নেই, তাকে যাচাই করবার জন্য তার বিপণীতে উপস্থিত হওয়া একেবারে অর্থহীন। আজ কিন্তু প্রকৃতির এবং দৈব শক্তির ষড়যন্ত্রে বৃষ্টিধারার মধ্যে তাদের দেখা।
এক ছত্রের তলে তাদের সংযোগ। রঘুনাথ ধনকুবের স্বর্গীয় হরনাথ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। বিশ্ববিদ্যালয়ে সে দীপ্তিমান ছাত্র। গণিত শাস্ত্রে রেকর্ড মার্ক অধিকার করে এমএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কলেজের ছাত্রছাত্রীদের মুখে মুখে তার নাম। বিবাহ প্রস্তাবের পর থেকে বসুদা মনে প্রাণে সেই নামই জপ করে। ঠিক জপ করার কথা জানা না থাকলেও বসুদার আগ্রহের সহিত তাকে কামনা করে। সে কথা রঘুনাথ বসুদার আত্মীয়বর্গের আগ্রহের প্রবলতা হতে সহজেই অনুমান করত। সুতরাং পরিচয় পাওয়ার পূর্বে অজানা অচেনা তরুণীকে অবলম্বন করে যে নিষ্কাম এবং নিঃস্বার্থ কাব্যটুকু জন্মগ্রহণ করেছিল, পরিচয় পাওয়ার পর আর তা সেই রূপ রইল না। তখন সেই নৈবত্তিক কাব্য পরিস্থিতির কেন্দ্রে বসুদা তার সমস্ত সত্তা নিয়ে দেখা দিলে। সুনিশ্চিত বিবাহের দ্বারা যে অপরাধকে সম্পূর্ণভাবে খণ্ডিত করা চলবে, সেই অপরাধ অপরাধী নয়। সুতরাং এই দৈবাগত অচিন্তিতপূর্ব সৌভাগ্যকে একটু নিবিড়তার সহিত উপভোগ করার পক্ষে কোনো নৈতিক বাধা আছে বলে রঘুনাথ মনে করলে না। বৃষ্টি অল্প একটু কমে এসেছিল। পিছন দিক হতে রঘুনাথ বললে, আগে কে জানতো বসুদা এমন অদ্ভুত ভাবে দেখা দিয়ে শুধু আমার ছাতার মধ্যেই নয়, একেবারে সোজা আমার প্রাণের মধ্যে প্রবেশ করবে। এ কথার কোনো উত্তর না দিয়ে বসুদা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আকস্মিক বিস্ময় সংকোচজনিত বসুদার এই দুরোপণের জড়তা দূরীভূত করার জন্য রঘুনাথের মনে এক দুষ্ট বুদ্ধির উদয় হলো। কণ্ঠেশ্বর যথাসম্ভব গম্ভীর করে নিয়ে সে বললে, এমন ভাবে তোমার দাঁড়িয়ে থাকা ভালো হচ্ছে না কিন্তু বসুদা। পথে হয়তো তেমন লোক নেই, কিন্তু জানালায় জানালায় উৎসুক চোখেরও অভাব নেই। তারা নিশ্চয়ই মনে করছে আমি তোমার কাছে এমন একটা প্রস্তাব করেছি যার জন্য তুমি আমার সঙ্গে মুখোমুখি হতে ভয় পাচ্ছ। কি সর্বনাশ! চকিত হয়ে উঠে বসুদার সম্মুখের বাড়িগুলোর ওপর একবার ত্বরিত দৃষ্টি বুলিয়ে ক্ষিপ্র গতিতে গৃহাভিমুখে অগ্রসর হলো। পিছনে চলতে চলতে রঘুনাথ ডাকলে, বসুদা। বসুদা দাঁড়ালো না, শুধু গতি ঈষৎ মন্দ করে একবার পিছন ঘুরে তাকিয়ে দেখলো। রঘুনাথ বললে, এইরকম করে তুমি আমার সামনে সামনে ছুটে চললে লোকে আমাকে দুর্বৃত্ত বলে সন্দেহ করবে। তুমি যে আমার পরম আত্মীয় সে কথা কেউ বিশ্বাস করবে না। দাঁড়াও। বসুদা গতি রোধ করে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে বসুদার পাশে উপস্থিত হয়ে রঘুনাথ বললে, আসতে চলো বসুদা, তোমাদের বাড়ির 1.5 হাত পথ তো শেষ হয়ে গেল। তার উপর ছুটোছুটো করে আজকের এই বর্ষা দিনের অপূর্ব কাব্যটুকুর অতি অল্প আয়ু আরো অল্প করে দিও না লক্ষ্মীটি। আস্তে আস্তে চলো। বসুদা ধীরে ধীরে রঘুনাথের পাশে পাশে চলতে লাগলো। রঘুনাথ বললে, বাড়ি গিয়ে তোমার মাকে আজ বলো বসুদা। রঘুনাথ বলেছি, বসুদাকে গৃহলক্ষ্মী না করে কোনো সরস্বতীর কৃপা লাভের লোভে সে গৃহত্যাগ করবে না। অপাঙ্গে বসুদা রঘুনাথের দিকে একবার তাকিয়ে দেখলে। সে দৃষ্টির মধ্যে এখন আর পূর্বের কটুতা নেই। এখন তথায় লজ্জা এবং হর্ষের অপরূপ জড়াজড়ি। সহাস্য মুখে রঘুনাথ বললে, এবার তো বসু তোমার ছাতার মধ্যে আমাকে আশ্রয় দিতে পারো। ইতস্তত তাকিয়ে দেখে আহ্বান সূচক অল্প একটু মাথা নেড়ে মৃদুস্বরে আরক্ত মুখে বসুদা বললে, আসুন। রঘুনাথ হাসতে লাগলো। ধীরে ধীরে মাথা নেড়ে বলল, না না, তার আর কাজ নেই। তোমার মন ভিজেছে এই যথেষ্ট। তোমার কাপড় আর ভেজাতে চাইনি।
তারপর আরেক মুহূর্ত অপেক্ষা করতে করে বলতে লাগলো, দুঃখ নেই বসুদা, ভবিষ্যতে এই ছাতার তলায় বহুবার আমরা মিলিত হব। আকাশ জুড়ে মেঘ ঘনিয়ে এসে যখন বৃষ্টি পড়তে আরম্ভ করবে, তখন মাঝে মাঝে আমরা দুজনে ছাতা নিয়ে পাশাপাশি হয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ব। এই ছাতা আমাদের মিলিত করেছে বসুদা। আমাদের মিলনের প্রতীক এই ছাতাকে আমরা চিরদিন যত্নে আদরে রাখব। পর মুহূর্তে সহসা দাঁড়িয়ে পড়ে রঘুনাথের প্রতি দৃষ্টিপাত করে বসুদা বললে, এইটা আমাদের গলি। কিন্তু গলির প্রবেশ পথে রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্ত জুড়ে এমন একটু জল জমেছিল যে বসুদার পক্ষে সেটা ডিঙে যাওয়া সম্ভব নয়। জলের মধ্যে কোথাও একটু জায়গা জমি অথবা ইট পাথর আছে কিনা যার উপর জুতো রেখে পেরিয়ে যাওয়া যায়, সে বোধহয় তাই লক্ষ্য করছিল। এমন সময় কানের কাছে মুখ এনে রঘুনাথ বললে, যদি কিছু মনে না করো তো একটা কথা বলি। সামনের দিকেই মুখ সোজা করে রেখে মৃদু স্বরে বসুদা বললে, কি? দু হাতে তোমাকে তুলে ধরে টপ করে পার করে দিই। প্রস্তাব শুনে আরক্ত মুখে রঘুনাথের প্রতি একবার চকিত দৃষ্টিপাত করে বসুদা খলবলিয়ে জলের মধ্যেই নেমে পড়লে। ভীষণ লোক, কিছুই অসম্ভব নয়। ম্যাথমেটিক্সে রেকর্ড নাম্বার পেলে কি হয়, কাজে কর্মে কথায় বার্তায় দারুণ বেহিসেবি। এক লম্ফে জল পেরিয়ে বসুদার পাশে উপনীত হয়ে রঘুনাথ বললে, লজ্জার জন্য আমাদের অনেক ভালো জিনিস থেকে বঞ্চিত হতে হয় বসুদা। আমি যদি আজ আমি না হয়ে তুমি হতাম, তাহলে কখনোই এই অত্যন্ত আদরের প্রস্তাবে অসম্মত হতাম না। এ কথাও যথেষ্ট বেহিসাবি কথা। সুতরাং বসুদা এ কথারও কোনো উত্তর দিলে না। গলির মধ্যে খানিকটা অগ্রসর হয়ে বাঁদিকে বসুদাদের বাড়ি। সদর দরজার সম্মুখে উপস্থিত হয়ে 2 ধাপ সিঁড়ির ওপরে উঠে বসুদা রঘুনাথের দিকে ফিরে দাঁড়ালে। তারপর ছাতাটা রঘুনাথের হাতে দিয়ে সলজ্জ মুখে বললে, আমাকে আপনি ক্ষমা করবেন। বিস্মিত কণ্ঠে রঘুনাথ বললে, ক্ষমা করব? কেন? অন্য কোনো লোকের সঙ্গে তোমার বিয়ে স্থির হয়ে গেছে নাকি? মাথা নাড়া দিয়ে বসুদা বললে, না না, সে কথা বলছি না। আপনাকে আজ যেসব অন্যায় কথা বলেছি তার জন্য ক্ষমা চাচ্ছি। বসুদার কথা শুনে রঘুনাথের মুখে হাসি ফুটে উঠল। বলে, এখন কি তাহলে রিক্সাওয়ালাদের চেয়ে আমাকে কিছু ভদ্র বলে মনে হচ্ছে? আমাকে ক্ষমা করুন। বসুদার কণ্ঠস্বরে সুগভীর অনুতাপের করুণতা। রঘুনাথ বলে, না না বসুদা, তোমাকে ক্ষমা করবার কোনো কথাই উঠতে পারে না। যেসব কথাকে তুমি অন্যায় কথা বলছো, সেসব কথাই আমার জীবনে চিরদিনের মতো অমূল্য সম্পদ হয়ে রইল। সেই সব কথা শুনেই তোমাকে অমন অদ্ভুত বলে মনে হয়েছিল। এখন অনুতাপ হচ্ছে, কেন অতি শীঘ্রই নিজের পরিচয় দিলাম, কেন আরো কিছুক্ষণ তোমার কাছ থেকে লাঞ্ছনা ভোগ করলাম না। তোমার কঠিন বাক্য কত যে মিষ্টি তার কোনো ধারণা নেই তোমার। তুমি এমনই অদ্ভুত গোলাপ যে তোমার কাঁটার আঘাতেও আনন্দ আছে। তরুণ প্রেমের এই অপরূপ প্রাণঢালা সোহাগ ভাষণ বসুদার প্রণয় চকিত হৃদয়কে এক অপূর্ব সঙ্গীতে উদ্বেল করে তুললে। সে সঙ্গীতের যথার্থ ভাষা, তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি, সব সমর্পিয়া প্রাণ মন দিয়া নিশ্চয়ই হইনু দাসী। কিন্তু মুখ ফুটে কে সে কথা ভাষায় প্রকাশ করে বলে? বসুদা বললে, আমার একটা কথা আছে। কি বলো? এখন আপনার পরিচয় দেবেন না। বিস্মিত কণ্ঠে রঘুনাথ বললে, পরিচয় দেব না?
কোনোদিনও না? না, আজ দেবেন না, এখন দেবেন না। সহাস্য মুখে রঘুনাথ বললে, এখন তো এখান থেকেই বিদায় নিচ্ছি, সুতরাং আজকের ভয় তোমার নেই, কিন্তু কাল সকালে মাকে নিয়ে তোমাদের দরবারে হাজির হব। তুমি তো এখনো স্পষ্ট করে তোমার সম্মতি জানাওনি বসুদা, কি বলো, কাল আসবো তো? আরক্ত মুখে মৃদু স্বরে বসুদা বললে, আসবেন। তারপর পিছন ফিরে দরজায় 2-4 বার ধাক্কা দিলে। ভিতরের নিকটেই একজন চাকর কাজ করছিল। তাড়াতাড়ি এসে দোর খুললি। আচ্ছা, এবার তাহলে চললাম বলে রঘুনাথ দ্রুত পদে প্রস্থান করলে। এক মুহূর্ত নিঃশব্দে রঘুনাথের দিকে চেয়ে দাঁড়িয়ে থেকে সকৃতজ্ঞ মনের সমস্ত মাধুরী দিয়ে মনে মনে রঘুনাথকে বন্দিত করে পুলকিত চিত্তে বসুদা গৃহাভ্যন্তরে প্রবেশ করে দোরে লাগিয়ে দিল। গৃহে প্রবেশ করে বাঁ দিকে দোতলায় উঠবার সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে বসুদার জননী সত্যবতী নেমে আসছিলেন। বসুদাকে দেখতে পেয়ে বললেন, হ্যাঁ রে, দোর লাগিয়ে দিলি, সে ছেলেটি কোথায়? ঈষৎ বিমূঢ় ভাবে বসুদা বললে, কে? সত্যবতী বললেন, ওপর থেকে জানালা দিয়ে দেখলাম একটি ছেলে নিচের ছাতা তোকে দিয়ে ভিজতে ভিজতে তোর পাশে পাশে আসছিল, তারই কথা বলছি। বসুদা বললে, তিনি বাড়ি চলে গেলেন। কে এসে? কোথায় তার বাড়ি? যুগ্ম প্রশ্ন। প্রথমটির উত্তর দেওয়া নিরাপদ নয়। বসুদা একেবারে দ্বিতীয়টির উত্তর দিয়ে বললে, ওয়েলিংটন স্কোয়ারের মোড়ে। সত্যবতী বললেন, আহা, অনেক দূর থেকে এসেছিল তো, ভিজে কাপড়ে ফিরে না গিয়ে কাপড় চোপড় বদলে একটু চাটা খেয়ে গেলে হতো। চিনিস নাকি তাকে? কঠিন প্রশ্ন। চিনি না বললে মিথ্যা ভাষণ হয়, আর চিনি বললে পরবর্তী প্রশ্ন কঠিনতর মূর্তিতে দেখা দেয়। কি উত্তর দেবে বসুদা বিহ্বল হয়ে তাই ভাবছে। এমন সময় দৈব অনুকূল বলে মনে হলো। সদর দরজায় অকস্মাৎ করাঘাত শোনা গেল। সত্যবতী বললেন, সুধীর বোধহয় কলেজ থেকে এলো, দোর খুলে দে বসু। সুধীর বসুদার দাদা। সত্যবতীর কথা শুনে বসুদা উল্লসিত হলো। সুধীর যদি হয় তো তার হাতে জননীকে সমর্পণ করে একেবারে এক ছুটে নিজের ঘরে গিয়ে আশ্রয় নেওয়া, তারপর পরদিন সকাল পর্যন্ত কোনো রকমে গা ঢাকা দিয়ে সময় কাটিয়ে দেওয়া। অবশেষে জননীকে সঙ্গে নিয়ে রঘুনাথ যখন উপস্থিত হবে, তখন অপরিমেয় বিস্ময় এবং আনন্দের মধ্যে সকল সমস্যার সমাধান। দোর খুলে দিয়ে কিন্তু বসুদা সচকিতে 2 পা পিছিয়ে এলো। সুধীর তো নয়ই, সত্যবতীর কঠিন প্রশ্ন অপেক্ষায় কঠিনতর বস্তু, অর্থাৎ স্বয়ং রঘুনাথ দরজার সম্মুখে দাঁড়িয়ে। তথাপি অন্তরের গোপন আনন্দ, সমস্ত লজ্জা এবং বিমূঢ়তাকে পাশে ঠেলে নিঃশব্দে অধর প্রান্তে এসে দেখা দিলে। বসুদার পশ্চাতে সত্যবতীকে দেখতে পেয়ে রঘুনাথ সাবধান হয়ে গেল। বসুদার দিকে হাত বাড়িয়ে হাস্য মুখে বললে, আমার মানিব্যাগটা? কি সর্বনাশ! রঘুনাথকে বিদায় দেওয়ার সময় বসুদা অন্যমনস্ক হয়ে মানিব্যাগের কথা একেবারেই ভুলে গিয়েছিল। আরক্ত মুখে হাত বাড়িয়ে মানিব্যাগটা রঘুনাথকে প্রত্যর্পণ করলে। সত্যবতী নিকটে এসে দাঁড়িয়েছিল। কন্যার প্রতি দৃষ্টিপাত করে সবিস্ময়ে বললেন, ওর মানিব্যাগ তোর কাছে আছে কেমন করে এলো রে? বসুদা কিছু বলার পূর্বে এ প্রশ্নের উত্তর দিয়ে দিলে রঘুনাথ। বললে, কাপড়ের ব্যাগ, ভিতরে কাগজের টাকা, ভিজে নষ্ট হওয়ার ভয়ে ওর কাছে ছাতার তলায় রাখতে দিয়েছিলাম,
বলে হাসতে লাগলো। বসুদার দিকে যে সত্যবতী বললেন, কি মেয়ে রে তুই, ছাতা তো নিয়েছিলি, তার উপর মানি ব্যাগটাও নিয়ে ফিরিয়ে না দিয়েই ভিজে কাপড়েই ছেড়ে দিচ্ছিলি। বসুদার প্রতি দৃষ্টিপাত করে রঘুনাথ জিজ্ঞাসা করলে, মা নিশ্চয়ই? বসুদা বললে, হ্যাঁ। দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করে রঘুনাথ সত্যবতীর পদধূলি গ্রহণ করলেন। রঘুনাথের আকৃতি এবং আচরণ দেখে সত্যবতী মনে মনে প্রসন্ন হয়েছিলেন। তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, চিরজীবী হও। তারপর স্নিগ্ধ কণ্ঠে বললেন, এসো বাবা, এসো। ভিজে কাপড় বদলে চা খেয়ে তারপর যাবে। প্রসন্ন মুখে রঘুনাথ বলে, না মা, আজ যাই, কাল সকালে আবার আসবো। তবে কাল একা আসবো না, মাকে সঙ্গে নিয়ে আসবো। বলে বসুদার প্রতি দৃষ্টিপাত করে একটু হাসলে। বিস্মিত হয়ে সত্যবতী বললেন, সে তো খুবই সুখের কথা, কিন্তু তোমার মাকে নিয়ে আসবে কেন বলো তো বাবা? রঘুনাথ বললে, সে কথা এখন বললে বসুদার সঙ্গে চুক্তিভঙ্গের অপরাধ হবে। পরে আপনি বসুদার কাছে সব শুনবেন। বসুদাকে দেখতে গিয়ে সত্যবতী দেখলেন অদূরে বসুদা চলে যাচ্ছে। একবার মনে করলেন ডেকে কথাটা জিজ্ঞাসা করেন, কিন্তু সম্ভবত বসুদাও এখন বলতে স্বীকৃত হবে না ভেবে ও রঘুনাথকে বললেন, তুমি বসুদাকে আগে থেকে জানো? রঘুনাথ বললে, জানি। কতদিন থেকে? একটু চিন্তা করে রঘুনাথ বললে, প্রায় 8-9 মাস থেকে। আজ বসুদা তোমার কাছে গিয়েছিল? ব্যগ্রকণ্ঠে রঘুনাথ বললে, না না, বসুদা আমার কাছে কোনোদিনও যায়নি। আজ কলেজ থেকে ফেরার সময় বসুদা যখন ওয়েলিংটন মোড়ে ট্রাম থেকে নামছিল, তখন সেই ট্রামে উঠবার জন্য আমি সেখানে দাঁড়িয়েছিলাম। ভয়ানক জোরে বৃষ্টি এলো বলে বসুদাকে বাড়ি পৌঁছে দিয়ে যাচ্ছি। বলে রঘুনাথ পুনরায় বিদায় প্রার্থনা করলে। এরূপ একটা দুর্ভেদ্য সমস্যার মধ্যে ও রঘুনাথকে সহসা ছেড়ে দিতে সত্যবতীর মন চাইল না। তাছাড়া আর্দ্র বসন পরিবর্তন করে চা খেয়ে যাবার জন্য অনুরোধ তো পূর্বেই করেছিলেন। বললেন, না না, সে কিছুতেই হবে না, এমন ভিজে কাপড়ে তোমাকে কিছুতেই যেতে দেব না। রঘুনাথ আরো খানিকটা আপত্তি করলে, কিন্তু শেষ পর্যন্ত তাকে রাজি হতেই হলো। ভজুয়া চাকরকে ডেকে সত্যবতী নিচেকার বাথরুমে ধোয়া ধুতি, জামা ও গেঞ্জি দিয়ে রঘুনাথকে তথায় নিয়ে যাবার জন্য আদেশ করলেন। তারপর রঘুনাথ বাথরুমে প্রবেশ করলে কন্যার সন্ধানে দ্বিতলে উপস্থিত হয়ে অবগত হলেন বসুদাও দ্বিতলের বাথরুমে প্রবেশ করেছে। কন্যা যে উপস্থিত তারই হাত থেকে অব্যাহতি লাভের জন্য বাথরুমে আশ্রয় নিয়েছে, এ কথা বুঝতেও তার বিলম্ব হলো না। নিচে এসে দক্ষিণ দিকের বারান্দায় চায়ের টেবিলের সম্মুখে আসন গ্রহণ করে সত্যবতী দুশ্ছেদ্য চিন্তাচালের মধ্যেই প্রবেশ করলেন। মিনিট 15-20 পরে স্নানান্তে বস্ত্র পরিবর্তন করে রঘুনাথ বাথরুম থেকে নির্গত হলো। তারপর ভজুয়া কর্তৃক নীত হয়ে দক্ষিণ দিকের বারান্দায় এসে আসন গ্রহণ করলে। ভজুয়া প্রস্থান করলে সত্যবতী রঘুনাথকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি বাবা? বসুদার নিকট প্রতিশ্রুতি স্মরণ করে রঘুনাথ বললে, আমার নাম রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তুমি কি করো? পড়ো? হ্যাঁ, পড়ি। কি পড়ো? রঘুনাথ বলিল, ল পড়ি। নির্বন্ধ সহকারে মিনতিপূর্ণ কণ্ঠে সত্যবতী বললেন, লক্ষ্মী বাবা,
তোমার মাকে কাল সকালে কেন নিয়ে আসবে সে কথা আমায় খুলে বলো, আমার ভারী ইচ্ছে হচ্ছে জানতে। এক মুহূর্ত চিন্তা করে রঘুনাথ বললে, আপনার কথা আমি অমান্য করতে পারলাম না, কিন্তু আমি যে কথা আপনাকে বলেছি সে কথা বসুদাকে অন্তত আজকের দিনে বলবেন না। সত্যবতী বললেন, আচ্ছা বলবো না, তুমি বলো। রঘুনাথ বললে, মাকে নিয়ে আসবো বসুদার সঙ্গে আমার বিয়ের দিন স্থির করতে। প্রচন্ড বিস্ময়ে সত্যবতী বললেন, বিয়ে স্থির করতে না বিয়ের দিন স্থির করতে? রঘুনাথ বললে, দিন স্থির করতে, অবশ্য আপনাদের যদি মত থাকে তাহলে। তোমাদের মত আছে? তোমার মত আছে? আছে। বসুদার? সত্যবতীর প্রশ্ন শুনে রঘুনাথ হেসে ফেললে, বললে, মা, আপনি দেখছি বসুদার কাছে আমাকে অপ্রতিভ না করে ছাড়বেন না। আছে। সত্যবতী জিজ্ঞাসা করলেন, কবে তোমাকে সে তার মত জানিয়েছে? রঘুনাথ বললে, আজ একটু আগে। একটা কাঠের ট্রে করে ভজুয়া চা ও খাবার নিয়ে উপস্থিত হলো। সত্যবতী বললেন, দিদিমণি কোথায়? ভজুয়া বললে, দিদিমণি তো ওই ঘরে রয়েছেন মা, বলে নিকটতম ঘরটা দেখিয়ে দিলেন। সবিস্ময়ে সত্যবতী বললেন, ওই ঘরে রয়েছে? খুব মেয়ে যা হোক। তারপর বসুদা বসুদা বলে নিজেই উচ্চ কণ্ঠে ডাকতে লাগলেন, বসুদা, বসুদা। বসুদা ঘর থেকে বারান্দায় বেরিয়ে এলো। সত্যবতী বললেন, কি মেয়ে রে তুই, এখানে বস, রামচন্দ্রকে চাটা খাওয়া। রঘুনাথের সহিত বসুদার চকিত দৃষ্টি বিনিময় হলো। রঘুনাথের মুখে ফুটে উঠল কৌতুকের মৃদু হাসি। বসুদার মুখে সবিস্ময় পুলক। নিকটে একটা চেয়ারে উপবেশন করে মৃদু কণ্ঠে বসুদা বললে, আমি চা করে দেব? স্মিত মুখে বসুদার প্রতি দৃষ্টিপাত করে রঘুনাথ বললে, বেশ তো, দাও। চিনি মেশাবার সময় ভজুয়াকে ডাকবার জন্য সত্যবতী অল্প একটু দূরে উঠে গিয়েছিলেন। রঘুনাথের দিকে তাকিয়ে বসুদা জিজ্ঞাসা করলে, ক চামচে চিনি দেব? সহাস্য মুখে রঘুনাথ মৃদু কণ্ঠে বললে, এক চামচে না দিলেও মিষ্টি লাগবে। রঘুনাথের কথা শুনে বসুদার মুখ আরক্ত হয়ে উঠল। চায়ের সঙ্গে 2 চামচে চিনি মিশিয়ে রঘুনাথের দিকে চায়ের পেয়ালা এগিয়ে দিলে। ফিরে এসে চেয়ারের উপর উপবেশন করে সত্যবতী অন্য প্রসঙ্গের অবতারণা করলেন। বললেন, তোমরা ক ভাই বোন রামচন্দ্র? রামচন্দ্র বললেন, আমার ভাই নেই, বোন 3টি। পরিচয় গ্রহণের প্রসঙ্গ আরো কিছুক্ষণ চলার পর সদর দরজায় করাঘাতের শব্দ শোনা গেল। নিকটেই ভজুয়া ছিল। বললে, দাদা বাবু কলেজ থেকে এলেন, বলে দোর খুলতে গিয়ে গেল, কিন্তু ক্ষণকাল পরে দাদাবাবুর পরিবর্তে দেখা দিলেন বসুদার পিতা দীননাথ। নিকটে উপস্থিত হয়ে রঘুনাথের প্রতি সাগ্রহে এবং সবিস্ময়ে দৃষ্টিপাত করে দীননাথ বললেন, হে কি, রঘুনাথ না? সত্যবতী ঘাড় নেড়ে বললেন, না, ও রঘুনাথ নয়, ও রামচন্দ্র। দীননাথ ঘাড় নেড়ে বললে, নিশ্চয়ই রঘুনাথ, রামচন্দ্র নয়। রঘুনাথের প্রতি দৃষ্টিপাত করে বললেন, তুমি রঘুনাথ নও? বিনীত কণ্ঠে রঘুনাথ বলে, আগে হ্যাঁ, আমি রঘুনাথ। সবিস্ময়ে সত্যবতী বললেন, কোন রঘুনাথ?
দীননাথ বললেন, যে রঘুনাথকে পাবার জন্য তুমি দিবারাত্র দেবতার কাছে প্রার্থনা করছো, সেই রঘুনাথ। রঘুনাথের প্রতি দৃষ্টিপাত করে প্রবল আগ্রহে সত্যবতী জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বাবা, সত্যি? রঘুনাথ বললে, সত্যি। তবে যে বললে তোমার নাম রামচন্দ্র? এই সমস্যার সমাধান করলেন দীনবন্ধু। সহাস্য মুখে বললেন, রঘুনাথের অনেক নাম আছে, তার মধ্যে একটি হচ্ছে রামচন্দ্র। বিস্ময়ে আনন্দে আপ্লুত হয়ে সত্যবতী ডাকলেন, বসুদা। বসুদা কিন্তু পূর্বে কথাবার্তার কোনো ফাঁকে সেখান থেকে অদৃশ্য হয়েছে। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল।